বিএনপি কি হেরে গেল সরকারের কাছে অন্তত এই দফায়? আজ বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল, যেখান থেকে ফার্দার কর্মসূচি আসার কথা ছিল, সেই সমাবেশটা হচ্ছে না। সমাবেশের আগেই তো অবস্থান নেওয়া নেতাকর্মীদের চলে যেতে বলা হয়েছে, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। আপনি সেখানকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আজকে বিএনপির সমাবেশের তারিখ নির্ধারণ করা ছিল, যদিও সেই তারিখ পরিবর্তন করে আগামীকালকে নির্ধারণ করা হয়েছে। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, অনেকে বলে যাচ্ছে তাহলে কি অতি শীঘ্রই সরকারের কাছে হেরে গিয়েছে বিএনপি? তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে কি এটা বিএনপির কৌশল? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। সেই ভিডিওগুলো দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তাহলে কি এটা বিএনপি নতুন কৌশল সৃষ্টি করেছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সমাবেশের আগের দিনই ঢাকা বিএনপি কার্যালয়ের সামনে কেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিএনপি কি হেরে গেল সরকারের কাছে অন্তত এই দফায়? আজ বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল, যেখান থেকে ফার্দার কর্মসূচি আসার কথা ছিল, সেই সমাবেশটা হচ্ছে না। এবং সরকারের যে বাধা তৈরি, সেই বাধায় বিএনপি তার সমাবেশ পিছিয়ে নিয়েছে। আমরা জানি এর মধ্যে এই খবর আগামীকাল হবার কথা আছে, হবে কি না স্টিল এটা নিশ্চিত নয়। তারপর আজকে যে হলো না, সরকার কি জিতে গেল, বিএনপি কি হেরে গেল? ফিসফাসটা আছে। আমি মনে করি যে সরকারের হালুয়া রুটি খাওয়া ছাড়া আর প্রতিটা মানুষ এই দেশের এই মুহূর্তে সরকারের পতন, ঠিক এই মুহূর্তে সরকারের পতন হলেই খুশি হয়। অনেকেরই মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে, ব্যক্তিগতভাবে খেয়াল করেছি। তাহলে প্রশ্নটা হচ্ছে, বিএনপি কি আসলে হেরে গেল? এই প্রশ্নটার জবাব খুঁজতে চাই। শেষের দিকে আশা করি আমি আমার জবাবটা দেব। কিন্তু তার আগে বিএনপি সোফার যা করছে সেই কৌশলটার সাথে আমার কাছে একটা ইন্টারেস্টিং সিমিলারিটি আমি খুঁজে পেয়েছি। সেই জায়গাটায় আসি। সেটা হচ্ছে, আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল সেটা আমরা পড়েছি কজন আমি ঠিক জানি না। আমাদের পড়া উচিত ছিল, আমাকে এটা আমাদের পাঠ্য বইতে সবাইকে পড়িয়ে দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগ এত মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধের চেতনা করে, এটা পড়ায় না। এটা পড়ালে আসলে মানুষজন চেতনা বলতে আসলে কি বোঝায় সেটা বুঝে যেত। যাই হোক, ওটা আলোচনা না, আমি শুরুর কিছু অংশ একটু পড়ি খুব দ্রুত। প্রথমে বলা হচ্ছে 70 সালের 7 ডিসেম্বর থেকে এত তারিখ পর্যন্ত একটা নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছিল এবং এই নির্বাচনে জনগণ 169 মধ্যে 167টা আওয়ামী লীগ দলীয় জিতেছিল। এবং যেহেতু ইয়াহিয়া খান 71 সালের 3রা মার্চ তারিখে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন এবং যেহেতু তিনি আহত এই অধিবেশন স্বেচ্ছাচার এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আলোচনাকালে ন্যায়নীতি বহির্ভূত বিষয়গুলোর যুদ্ধ ঘোষণা করেন এবং এজন্য পরিস্থিতিতে 7.5 কোটি মানুষের নেতা শেখ মুজিবুর রহমান এটা স্বাধীনতার কথা বলেছেন এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ বর্বর নৃশংস যুদ্ধ করছে এবং ইত্যাদি ইত্যাদি। তার মানে আমি একটু বেসিকটা বলি। আমরা প্রথম বলতে চাইলাম একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের প্রায় সব সিট, পূর্ব পাকিস্তানের প্রায় সব সিট আওয়ামী লীগ পেয়েছে। একটা পার্লামেন্ট সেশন ডাকা হয়েছিল, কিন্তু সেটা আরবিট্রারিলি কোনো কারণ ছাড়াই হুট করে বন্ধ করে দিয়েছে এবং আলোচনা করতে এসে প্রতারণামূলকভাবে হামলা শুরু করেছে। মোদ্দা ব্যাপারটা কি, আসলে আমরা কি করতে চাইলাম? এরপর আমরা ওই যে সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলাদেশ তৈরি করেছে, এই কথাগুলো আছে। তাহলে আমাদের কৌশলটা কী ছিল? খুবই ব্রিলিয়ান্ট একটা কৌশল। সেটা হচ্ছে, আমরা বিশ্ববাসী যখন আমার এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেখবে, তার কাছে আমার মেসেজটা হচ্ছে, আমি পাকিস্তান থেকে এমনি আলাদা হয়ে যাওয়ার জন্য স্বাধীনতা ঘোষণা করি নাই। আমার ওপরে চাপিয়ে দেয়া হয়েছে যুদ্ধটা। ইনফ্যাক্ট এই কথাটা পরে আছে, এটা চাপিয়ে দেয়া হয়েছে। আসলে যুদ্ধটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। সব আমরা ন্যারেটিভটা সেভাবেই তৈরি করার চেষ্টা করেছিলাম। আমি বিএনপির সাথে কোন জায়গায় সিমিলারিটি পাবো আমরা একটু আলোচনা করলে এটা এবার পরিষ্কার হয়ে যাবে। বিএনপি প্রথম থেকে একটা কাজ করার চেষ্টা করছে, এবার যে কোনোভাবেই হোক আওয়ামী লীগের সাথে সংঘাত এড়াতে হবে। আওয়ামী লীগ সংঘাতে জড়ানোর জন্য প্রচণ্ড রকম চেষ্টা করেছে। ডিসেম্বর থেকে যখনই বিএনপির যে কোনো রকম কর্মসূচি আছে ঢাকায়, ঢাকার বাইরে, তারা পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে থেকেছে, হামলা করেছে, কোনো জায়গায় হয়তো পাল্টা হামলাও হয়েছে। কিন্তু মোটা দাগে এটা বিএনপির মতো এত বড় একটা দলের সাথে
এই ঘটনা যখন ঘটলো বিএনপি অনেক সংযম দেখিয়েছে। একই দিনে কর্মসূচি দিচ্ছে। বিএনপি অত্যন্ত ব্রিলিয়ান্টলি বলেছিল, আপনারা রেদার আপনাদের কর্মসূচি আগে দেন, আমরা আপনাদেরটাকে সরিয়ে রেখে দেব। আওয়ামী লীগ ট্র্যাপে পড়ে গেল। এখন প্রথম বলতো না, এটা মিলা গেছে আর কি, মানে একটা অদ্ভুত কথা, প্রতিবার মিলে যায়, ইটস কোইন্সিডেন্স। কিন্তু না, পরবর্তীতে এসে ঘোষণা তাদের করতে হলো তারা আসলে বিএনপির দিনই মাঠে থাকতে চায়, কারণ তারা জনগণের জানমাল রক্ষা করবে। এই যে বিএনপির সাথে রিয়াকশান করে করে তাদেরকে থাকতে হচ্ছে, আওয়ামী লীগকে একটা প্রতিক্রিয়া করা দলে পরিণত করা হয়েছে। বিএনপির মতো করে কাজ করার চেষ্টা করছে। ঠিক মানে এটাই একটা অসাধারণ অর্জন বিএনপির জায়গা থেকে। এবং বিএনপি সবার কাছে দেখাতে পারলো, আমি কিন্তু ওকে বলেছিলাম যে তোমার বাইরে আমি ডেট দেবো। আচ্ছা, এবার গতকাল ঢাকার পুলিশ কমিশনার ইনফ্যাক্ট এই জায়গা নিয়ে আমরা এর মধ্যে জেনে গেছি যে এই দুটো জায়গায় দেবে না, গোলাপবাগে দেবে। যুক্তি কি? যুক্তি হচ্ছে কেন্দ্রস্থলে এটা করতে গেলে এখানে জ্যাম হবে, অনেক মানুষের কষ্ট হবে এবং দুটো দল একসাথে করবে। আমি ইনফ্যাক্ট এই ভদ্রলোকের এই উক্তিগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব, এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ইশারা আছে ভবিষ্যতের। যাই হোক, এটা বললেন উনি। এরপরে এক ধরনের লোক দেখা দেখি আওয়ামী লীগেরটাও চেঞ্জ করে দিয়েছে, আমরা কত নিরপেক্ষ পুলিশ। ফলে তারা যুক্তি দেখালো ওইটা, এবং তার বক্তব্যের একটা জায়গায় তিনি বললেন যে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচিগুলো, এত বেশি মানুষের অংশগ্রহণের কর্মসূচিগুলো দিয়ে মানুষের জীবনে দুর্ভোগ তৈরি না করে এগুলো ছুটির দিনে যাতে নেয় সেই বিবেচনা করতে। এবং সেটা মেনে নিয়ে বিএনপি এবার ছুটির দিনে এবং পল্টন চাইল। যদিও যে বলছি এটা নিশ্চিত নয়, কারণ হলো এই ভদ্রলোকরা এবার পুলিশ এবার বলা শুরু করেছে যে আশুরা আছে। আশুরা হলো শুক্রবার সন্ধ্যা থেকে, আমরা জানি যে আরবি হিজরি যে তারিখ সেটা চাঁদের সাথে শুরু হয়, সন্ধ্যার পর থেকে পরের দিন আসলে শনিবার হলো আশুরা। সুতরাং এখানে এই জনসভার সাথে কিছু আসে যায় না। এমনকি আশুরার দিনও প্রায় বাইরে অনেক কোনো প্রোগ্রাম হয় না যে জনসভা সেটা কোনো কিছু হ্যাম্পার করতে পারে, কিন্তু ওই যে একটা বাহানা তারা তৈরি করার চেষ্টা করছে আবারও। কিন্তু যে কথাটা বলছিলাম, বিএনপি কি হেরে গেল? আমি আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রের জায়গাটায় আসছি। বিএনপি, আমি জানি না, আমি ভুল হলে সবচেয়ে ভালো হবে, কিন্তু এটা আমি মনে করি আমি ভুল না। আমরা একেবারে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে রাজনীতি, উপায় নেই। দুটো দল এমন একটা জায়গায় গেছে এবং বিএনপি যত আন্দোলন করুক, যত কিছু মানে শান্তিপূর্ণভাবে যত কিছু করতে চেষ্টা করুক, ইনফ্যাক্ট বিএনপিকে মাঠে থাকা, মাঠের দখল নিতে আওয়ামী লীগ দেবে না, সে ক্ষমতা ছাড়বে না কোনোভাবেই। সুতরাং তার অনিবার্য পরিণতি হচ্ছে সে মাঠে থাকবে, বিএনপিকে একটা পর্যায়ে আক্রমণ করবে এবং বিএনপিকে এই আক্রমণের মাধ্যমে ভীতি তৈরি করার চেষ্টা করবে, মামলা দেবে। সুতরাং সংঘাতময় একটা পরিস্থিতি আছে এবং দিনের পর দিন বিএনপি মার খেয়ে চলে যাবে, এইরকম পরিস্থিতি হয় না। আমরা একটুকু জানি, আপনাকে যখন কেউ মারতে এসছে আপনি পাল্টা আঘাত তাকে করতে পারেন আইনগতভাবে, সেলফ ডিফেন্স, আপনি নিজেকে বাঁচানোর জন্য পাল্টা আঘাত কিন্তু করতে পারেন, সেটা বেআইনিও না। সুতরাং এই ধরনের ঘটনা আমরা সামনে দেখব। কিন্তু এই ঘটনা যদি হয়ও, বিএনপির হাতে একটা অসাধারণ অস্ত্রের মধ্যে চলে এসছে, সেটা হলো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। দেখো আমি কত চেষ্টা করেছি একটা সংঘাতময় পরিস্থিতি এড়ানোর জন্য, কত রকমভাবে চেষ্টা করেছি, দফায় দফায়। গতকাল বা পরশু আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছেন, তোমরা একই দিনে প্রোগ্রাম দিও না, পুলিশ ঝামেলার কথা বলছে, না ঠিক আছে আমি সরিয়ে নিলাম। এইভাবে আপনি যখন এইগুলো দেখাতে থাকবেন ক্রমাগত, একটা পর্যায়ে যখন এই ঘটনাগুলো ঘটবে তখন আপনার গায়ে আসলে দায় দেওয়া যাবে না। আপনি এক সময় 13-14 মুভমেন্টের সময় ওই স্টিগমাটাই বিএনপির গায়ে দিয়েছিলেন যে দেখো ও কিন্তু সন্ত্রাস নৈরাজ্য করছে, সুতরাং ওর সাথে তোমরা কেউ থেকো না। এবার ভেরি ইন্টারেস্টিং, সামনে যাচ্ছি, সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, সমাবেশের আগেই তো অবস্থান নেওয়া নেতাকর্মীদের চলে যেতে বলা হয়েছে, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আসলে অনুমতি কি মিলল কিনা, এই বিষয়ে কোনো ধরনের আপডেট পাওয়া গেল কিনা? বৃষ্টি, এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে সাড়া মেলেনি এবং আপনি যেমনটি বলছিলেন যে সমাবেশের আগে জড়ো হওয়া নেতাকর্মীদের চলে যাওয়ার নির্দেশনা সেটি দলের অর্থাৎ বিএনপির তরফ থেকে যেমনটি রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তেমন কোনো প্রকার নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি না কার্যালয়ের সামনে বা কার্যালয়ের এই অঞ্চল। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপি কিভাবে কৌশল সৃষ্টি করেছে এবং সেই সাথে তারা একদিন পিছিয়ে আগামী 28 তারিখ অর্থাৎ আগামীকালকেই তাদের সমাবেশের তারিখ নির্ধারণ করেছে এবং সেই সাথে তারা এই সমাবেশকে মহাসমাবেশে পরিণত করে তাদের আলটিমেটাম দিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে এবং জায়েদ স্যারের সেই আলোচনাটি শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।